হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 12, আমরা এই ভিডিওতে যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 10 এ তোমরা কিন্তু এটা নিয়ে ভালো করেই আলোচনা হয়েছে, পুরোপুরি প্রায় সেম রয়েছে আলোচনা। সেটা হচ্ছে রোধের সমবায়। তো তোমরা জানো যে কোনো তড়িৎ বর্তনীতে একাধিক তড়িৎ যন্ত্র থাকে, সে ভোল্টমিটার হোক, অ্যামমিটার হোক, কিংবা বিভিন্ন রোধক হোক, কিংবা আরো যতগুলো ইকুইপমেন্টস গুলো রয়েছে। তো বিভিন্ন ইনস্ট্রুমেন্ট গুলোকে যখন আমরা কানেক্ট করি সেটা কিন্তু ভিন্ন ভিন্ন ভাবে আমরা কানেক্ট করি। তো সেই কানেকশনের যে প্রকারভেদ সেটা আমরা জানবো, সেটা তোমরা ক্লাস 10 এও পড়েছো। একটা হচ্ছে শ্রেণী সমবায়, আর একটা হচ্ছে সমান্তরাল সমবায়, আর একটা হচ্ছে দুটোকে মিক্স করে সেটা হচ্ছে মিশ্র সমবায়। তার মানে সমবায় বলা মানেই হচ্ছে যে এই যে বিভিন্ন তড়িৎযন্ত্র কিংবা এদের যে রোধকগুলো রয়েছে, অর্থাৎ তড়িৎযন্ত্র মানেই তার কিছু না কিছু রোধ তো স্বাভাবিকভাবে রয়েছে, কম হোক কি বেশি হোক, তাদেরকে যে যুক্ত করার এই পদ্ধতি কিংবা প্রণালী, এটাকেই আমরা বলে থাকি সমবায়। তার মানে যেটা আমি এখনই বললাম যে সমবায় হচ্ছে তিন রকমের। একটা হচ্ছে শ্রেণী সমবায়, আরেকটা হচ্ছে সমান্তরাল, আর তৃতীয় হচ্ছে মিশ্র সমবায়। তো আমরা এই ভিডিও, যেটা ক্লাস 10 এর টপিক হলো, যেহেতু 12 এও রয়েছে সিলেবাসে, তো এই ভিডিওতে আমরা এই তিনটে সমবায় নিয়ে আলোচনা করব। যা ক্লাস 10 এ পড়েছো তাই রয়েছে, খুব একটা পরিবর্তন কিছু নেই। সেরকম প্রশ্ন পরীক্ষাতে আসে না, খুব রেয়ার। আর দুটো মতো প্রশ্ন বলতে পারো, যেরকম শ্রেণী সমবায় তুল্য রোধের মান বর্তনীতে যুক্ত সবচেয়ে উচ্চমানের রোধ তার থেকে বেশি, এবং সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের মান বর্তনীতে যুক্ত সবচেয়ে নিম্নমানের রোধ তার থেকেও কম। তো এই দুটো প্রমাণ অনেকদিন আগে, অবশ্য অনেক বছর আগে এইচএসে দেখা গেছিল। আর কিন্তু সেরকম কিছু নেই। কিন্তু এই শ্রেণী, সমান্তরাল এবং মিশ্র সমবায়ের ধারণা নিউমেরিক্যালস করতে গিয়ে, অর্থাৎ অঙ্ক করতে গিয়ে, গাণিতিক প্রশ্নের সমাধান করতে গিয়ে খুবই কাজে লাগে এইচএস এবং এন্ট্রান্স উভয় ক্ষেত্রে। তাই ক্লাস 10 এ যদি কারো কনসেপশন ক্লিয়ার না থাকে, সেটা আমরা এই ভিডিওতে আলোচনা করে, যেহেতু সিলেবাসে রয়েছে, আমরা আলোচনা করব। তো সবচেয়ে প্রথমে শুরু করা যাক শ্রেণী সমবায়। তো তোমরা বুঝতেই পারছো যে শ্রেণী সমবায় কি জিনিস। না, সবচেয়ে সহজভাবে যদি বলা হয়, শ্রেণী সমবায় মানে হচ্ছে যে একটা রোধক থেকে আরেকটা রোধক পরপর যুক্ত থাকবে। অর্থাৎ কি, একটা রোধকের, অর্থাৎ প্রথম রোধক যদি ধরি, তার শেষ দ্বিতীয় রোধকের শুরু। একইভাবে তৃতীয় ক্ষেত্রে কি হবে, দ্বিতীয় শেষ যেখানে, তৃতীয় শুরু সেখানে। এইটাই হচ্ছে শ্রেণী সমবায়, সবচেয়ে সহজ। অর্থাৎ পরপর থাকবে। অর্থাৎ যদি আমি এখানে এঁকে বোঝানোর চেষ্টা করি, তাহলে এরকম হবে। এরকম আমি যদি এগুলোকে একটা পয়েন্ট হিসাবে করি, কারণ প্রত্যেকটা বিন্দুর বিভব স্বাভাবিকভাবে আলাদা থাকবে। তোমরা জানো, ক্লাস 10 এও পড়েছিলে, এখানে বাইরে যদি একটা আমরা তড়িৎ উৎস যোগ করি, একটা ব্যাটারি লাগিয়ে দিয়ে, যদি এখানে, আমি আর আনছি না, তোমরা জানো, তখন স্বাভাবিকভাবে একটা কারেন্ট সাপ্লাই হবে। যেহেতু শ্রেণী সমবায় রয়েছে, সেই জন্য প্রবাহ মাত্রা একই থাকবে। তোমরা ক্লাস 10 এও পড়েছিলে, আবার মনে করাচ্ছি। তো প্রবাহ মাত্রার কোনো পরিবর্তন হবে না। তো স্বাভাবিকভাবে এই বিন্দুর বিভব বেশি বি এর তুলনায়, বি এর বেশি সি এর তুলনায়, সি এর বেশি ডি এর তুলনায়। তাহলে যদি আমরা এই ক্ষেত্রে ওহমের সূত্র প্রয়োগ করি, সাপোজ এখানে VA মাইনাস VB, তো ওহমের সূত্র থেকে আমরা কি লিখতে পারবো না, I R1। একইভাবে যদি আমরা এইখানে প্রয়োগ করি, তাহলে এটা আসবে কত, এটা যদি এইদিকে প্রয়োগ করি আমি VC মাইনাস VB, তাহলে কত আসবে I R3। তো এগুলো ওহমের সূত্র পরপর পরপর প্রয়োগ করলাম, তোমরা জানো। এইবার ধরো এই তিনটে রোধক নিয়ে সমবায় করা হয়েছে, যে তিনের জায়গায় 30 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, মিনিমাম 2 হতে হবে। তো একটা কথা খুব কমনলি ইউজ করা হয়, সেটা কি, সেটা হচ্ছে তুল্য রোধ। এই টার্মটা, যাকে আমরা বলি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তুল্য রোধ মানে কি না, একটা বর্তনীতে যতগুলোই রোধক কিংবা রোধগুলোকে যুক্ত করা হয়েছে, সে শ্রেণী হোক, সমান্তরাল হোক কি মিশ্র সমবায়, সবগুলোকে রিপ্লেস করে যদি সাবস্টিটিউট করি শুধুমাত্র একটা রোধক দিয়ে, তখন বর্তনী, অর্থাৎ যাকে আমি বলছি সাবস্টিটিউশন মানে প্রতিস্থাপন করা, মানে ধরো এরা তিনজন আছে, একে রিপ্লেস করে নতুন একজনকে আমি প্লেস করলাম, সে তাদের ভূমিকাই পালন করবে, অর্থাৎ তার তুল্য রোধ হবে
কিংবা তুল্যাঙ্ক রোধ হবে, শুধুমাত্র একটাই শর্ত যে টোটাল বর্তনীতে যে প্রবাহ মাত্রা ছিল সেই প্রবাহ মাত্রা যেন সেম থাকে। তো তুল্য রোধ এখানে আমরা বের করতে চেয়েছি, তার মানে আমি বলতে এটা চাইছি এখানে যে তিনজন রয়েছে আমি তিনজনকে একজন দিয়ে রিপ্লেস করছি এরকম। তুল্য রোধ যদি আমি R ধরি আর প্রবাহ মাত্রা তো স্বাভাবিকভাবে যেটা বলেছি সেম থাকবে। তো এই ক্ষেত্রে আমরা ইজিলি এটা লিখতে পারবো। আবার দেখো এইখানে যে সমীকরণ রয়েছে, যদি এটাকে আমি 1 বলি, এটাকে যদি 2 বলি, এটাকে যদি 3 বলি, এই তিনটে সমীকরণকে যদি যোগ করে দিই আমি, ধরো এরকম, আই তো কমন যাচ্ছে দেখতেই পাচ্ছ। তো এরকম পাওয়া যাচ্ছে। এখানে দেখো এগুলো কেটে যাচ্ছে, তাহলে কি পাওয়া গেল? এই VA মাইনাস VB সমান কত? না IR। তাহলে এখান থেকে এইটা লিখতে পারি। এবারে এখানে আমি R দিয়ে লিখেছি, অনেক বইতে দেখবে এইভাবে লেখা হয় REQ, EQ মানে ইকুইভ্যালেন্ট অর্থাৎ বাংলায় তুল্য। এখানে তিনটে রোধ ছিল তাই এরকম লেখা হয়েছে। যদি 3 এর জায়গায় n সংখ্যক হয় এরকম ডট 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 ডট, তাহলে পর পর সেগুলো যোগ হয়ে যাবে। তো এই সমীকরণ থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে শ্রেণী সমবায়ে তুল্য রোধ বের করার সময় সমবায়তে যতগুলো রোধক যুক্ত থাকবে তাদের প্রত্যেকের রোধের মানকে শুধুমাত্র যোগ করে যেতে হবে। যোগ করলে যা পাওয়া যাবে সেটাই তুল্য রোধ। এটাও আমাদেরকে দর্শাচ্ছে কি না, বর্তনীতে হয়তো দেখা গেল যতগুলো রয়েছে, সাপোজ 5 জন রয়েছে, 5 জনের মধ্যে সবচেয়ে বড় মান হচ্ছে হয়তো 200 ওহম, কিন্তু তুল্য রোধ কি হবে? বাকি যতজন রয়েছে তাদের সঙ্গে যোগ করার পর যেটা আসছে। আমি একটা সিম্পল উদাহরণ বলতে পারি, ধরো এখানে 1 ওহম রয়েছে আর কোনো ক্ষেত্রে হয়তো ধরো 2 ওহম রয়েছে, 5 ওহম রয়েছে আর হয়তো 10 রয়েছে। তাহলে দেখো তুল্য রোধ কিন্তু কি দাঁড়াচ্ছে না 15 2 17, এখানে 18 ওহম। তো এই যে 18 ওহম দাঁড়াচ্ছে, সেই 18 ওহম কিন্তু দেখো বর্তনীতে যুক্ত সবচেয়ে উচ্চ মানের যে রোধ অর্থাৎ 10 ওহম তার থেকে কিন্তু বেশি। শ্রেণী সমবায়ের এটাই কিন্তু বৈশিষ্ট্য। শ্রেণী সমবায়ের আরেকটা বৈশিষ্ট্য আমরা শুরুতে দেখেছি যে শ্রেণী সমবায়তে যে যত রোধকগুলো থাকছে তার মধ্য দিয়ে কিন্তু যে প্রবাহ মাত্রা, সেই প্রবাহ মাত্রাটা কিন্তু কি হয়? সেটা ধ্রুবক থাকে। তো সেটা কিন্তু ধ্রুবক এই ক্ষেত্রে কিন্তু থাকবে, বিভব পার্থক্য কিন্তু চেঞ্জ হতে থাকে, সেটা সমান্তরালে সেম থাকে। এখানে আরেকটা কথা বলবো, যদি ধরো একই রকম অর্থাৎ R মানে হয়তো n সংখ্যক পর চলছে আপ টু ধরো n টাইমস, তো এরকম যদি n সংখ্যক রোধককে এরকম শ্রেণী সমবায়ে যুক্ত করা হয় তখন কিন্তু এটা কিন্তু মোট রোধ যেটা হবে যত সংখ্যক হবে, ধরো 5, তাহলে 5 * R হবে। তো তোমরা বইতেও দেখতে পারো, তোমাদের বইতেও রয়েছে, আমি জাস্ট এটা মনে করালাম আপ টু n টার্মস বলে। বইতে কেমন রয়েছে না এইভাবে রয়েছে, একই ব্যাপার কিন্তু ডট ডট মানে আপ টু n টার্মস, মানে যতগুলো আছে সেই সংখ্যাটাকে বোঝানো হচ্ছে n। তো এটা একটু মনে রাখতে হবে তোমাদের। আর এখানে এটাও বলে রাখি, যদি কোনো কারণে R2 কে সামনে, R1 কে পেছনে কি R3 কে সামনে নিয়ে আসে অর্থাৎ স্থান বিনিময় করে দিলেও বর্তনীর মধ্যে কোনো প্রভাব অর্থাৎ প্রবাহ মাত্রার কোনো পরিবর্তন হবে না, বর্তনীর চরিত্র কিংবা বিহেভিয়ারও কোনো পরিবর্তন হবে না, সব ক্যালকুলেশন কিন্তু সেম থাকবে। হয়তো এখানে R1 প্রথমে আছে, R3 চলে আসবে, তখন R3 চলে আসবে, আলটিমেট রেজাল্ট কিন্তু সেম থাকবে, ওই জন্য কোনো চিন্তার কারণ নেই। এখানে দেখবে তোমাদের দুটো গাণিতিক উদাহরণ রয়েছে, প্রথমটা সেরকম ইম্পর্টেন্ট নয়, তো দেখে রাখতে পারো। দুয়েরটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ হচ্ছে সেখান থেকে এমসিকিউ দু একবার দেখা গেছে টেস্ট পেপারে। দুয়ের যে রয়েছে দেখবে রো ইকুয়ালস টু রো 1 প্লাস রো 2/2 যে রয়েছে প্রমাণটা, ওই প্রমাণটা আসেনি কিন্তু ওই ফর্মুলাটা দিয়ে কিন্তু টেস্ট পেপারে প্রশ্ন রয়েছে এমসিকিউ আকারে। তো তোমাদের এটা কাজে লাগা যাবে, দুয়ের দাগটা কিন্তু ভালো করে পড়বে। এবার আমরা চলে আসব, যেরকম আমরা রোধের শ্রেণী সমবায় করলাম একইভাবে আমরা সমান্তরাল সমবায়তে চলে আসব। তো সমান্তরাল সমবায় মানে বুঝতেই পারছো এখানে কি হবে না প্রত্যেকের শুরুটা যতগুলো রোধক থাকবে শুরুটা এক জায়গাতে থাকবে অর্থাৎ একই বিন্দুতে থাকবে, শেষটাও এরকম একই বিন্দুতে থাকবে। এই জন্য এই ধরনের সমবায়ের ক্ষেত্রে কিন্তু বিভব পার্থক্য একই থাকে। আমি সিম্পল ভাবে একে বলছি, তড়িৎ উৎস ছাড়াই আঁকছি,
সাপোজ ধরো এরকম আছে, তিনটে রোধক নিয়েই করছি যেহেতু আরেকটা তিনটে ধরে করা হয়েছিল এরকম। তো এই যে পয়েন্ট যদি আমি এ বি ধরি আর এগুলোকে যদি আমি R1 R2 আর R3 ধরি, তাহলে দেখতেই পাচ্ছ এখানে যখন এটা ব্যাটারিকে যুক্ত করব যে প্রবাহ মাত্রা আসছে সে কিন্তু তিনটে শাখাতে কিন্তু বিভক্ত হয়ে যাচ্ছে, দেখো। তাহলে বিভব পার্থক্য যেটা, এইটা কিন্তু হচ্ছে কনস্ট্যান্ট, বিভব পার্থক্য কিন্তু কনস্ট্যান্ট। কিন্তু প্রবাহ মাত্রা দেখো যেটা আগের বার ধ্রুবক ছিল সেটা কিন্তু এবার ধ্রুবক নেই। তাহলে মোট প্রবাহ মাত্রা কত হচ্ছে? I1 I2 এবং I3 যোগফল, যেহেতু তিনটে রয়েছে। এবার আমরা একটু ভেবে দেখি আইটা কি করে পাবো। না, যদি এই তিনটেকে যদি আমি একটা রোধক দিয়ে এইভাবে রিপ্লেস করে দিই এইবার, তাহলে কি আসছে? এটা আসছে, ওহমের সূত্র থেকে লিখছি আমি। এর ক্ষেত্রে কি আসবে? পরের ক্ষেত্রে কি আসবে? শুধুমাত্র ওহমের সূত্র প্রয়োগ করছি, আর কিছু করছি না, কারণ ওহমের সূত্র থেকে তোমরা জানো V IR। তো বুঝতেই পারছো VA VB কমন গিয়ে উভয় পক্ষে বাদ চলে যাচ্ছে, অর্থাৎ কেটে যাচ্ছে। তাহলে তুল্য রোধ কি পাওয়া যাচ্ছে? এটা পাওয়া যাচ্ছে। তো এইখানে দেখো অন্যান্য আকারে থাকছে 1/R = 1/R1 1/R2 1/R3। তো যদি আরো রোধক থাকতো তাহলে কিন্তু এইরকম ডট 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 চলবে। সাপোজ ধরো আর স্মল r মানে n সংখ্যক আছে এরকম ডট ডট। তো এই ক্ষেত্রে কি হবে? না, এই ক্ষেত্রে কিন্তু এরকম আসবে, অর্থাৎ r = আসছে এইভাবে। তাহলে দেখো মান কিন্তু হ্রাস পেয়ে যাচ্ছে। আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটা যে সমান্তরাল সমবায়তে আমরা দেখলাম কি বৈশিষ্ট্যতে, না প্রবাহ মাত্রা ধ্রুবক থাকছে না, কিন্তু বিভব পার্থক্য দুই প্রান্তে থাকছে। এখানে লক্ষণীয় ব্যাপার হচ্ছে যদি আমরা একই মানে যখন নিচ্ছি কিংবা আলাদা মানেরও যদি রোধ নিই কিংবা রোধককে নেওয়া হয়, তখন একটা জিনিস কিন্তু নোটিস করার মতো রয়েছে, সেটা হচ্ছে এই বর্তনীতে আমরা যখন এরকম নিয়ে নিচ্ছি তখন দেখবে 1/R 1/R থাকছে। তাহলে এখানে একটা দেখো উদাহরণ পাওয়া যাচ্ছে যে আলটিমেটলি তুল্য রোধের মান কিন্তু হ্রাস পাচ্ছে, অর্থাৎ তুল্য রোধের মান কমে যাচ্ছে। সেটা এখানেও কিন্তু লক্ষণীয় রয়েছে, কেমন? না 1/R 1/R, এখানে 1/R। তো একটু ভেবে দেখো, এইখানে যদি এই ফর্মুলাটা আমরা দেখি, যে মানগুলো আছে 1/2 ওহম 1/2 1 ওহম 1/1 আর ধরো 1/10, লসাগু করে দেখবে ক্যাপিটাল R এর মান যেটা বেরোবে সেটা কিন্তু সবচেয়ে ক্ষুদ্রতম যে রোধ, অর্থাৎ 1 ওহম। তোমরা নিজেরাও মান চেক করে দেখতে পাবে, এরকম আমি জাস্ট এমনি বলছি, চেক করে দেখবে ক্যাপিটাল R এর মান 1 ওহম থেকেও কম বেরোবে। তো এটা শ্রেণী সমবায় থেকে পার্থক্য। শ্রেণী সমবায়তে কি ছিল যে তুল্য রোধের মান বেরোবে সেটা বর্তনীতে যুক্ত সবচেয়ে বৃহৎ মানের যে রোধক কিংবা তার যে মানের যে রোধ রয়েছে সেই রোধ থেকে কিন্তু বেশি। কিন্তু হোয়ার এই ক্ষেত্রে যেটা হয় যে সবচেয়ে কম মানের যে রোধ তার থেকেও কিন্তু কম মান বেরোয় তুল্য রোধের মান। তো এটা একটু কিন্তু মনে রাখতে হবে। সমান্তরাল সমবায়ের ব্যবহার প্রচুর রয়েছে, অবশ্য শ্রেণী সমবায়েরও ব্যবহার রয়েছে, কিন্তু আমাদের গৃহবর্তনীর ক্ষেত্রে যদি বলা হয় প্রত্যেকটা ইলেকট্রনিক যে যন্ত্রপাতিগুলো রয়েছে, ইলেকট্রিক্যাল মানে যে ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে তার অ্যাক্রসে দেখবে 220 ভোল্ট, কিন্তু বিভব পার্থক্য সেম থাকে। তো অ্যাজ এ হোল কি ব্যাপারটা হয় না, একই সঙ্গে সব ইনস্ট্রুমেন্টগুলোর ক্ষেত্রে দুই প্রান্তে বিভব পার্থক্য একই থাকে, এবং একটা এখানে যেমন গ্যাপটা খুলে দিলেই কিন্তু সমস্যা হয়ে যাবে, এটা খুলে দিলেই, কিন্তু এখানে গিয়ে জ্যাকটা খুলে দিলেও অন্যগুলো কিন্তু চালু থাকবে। তো এটা একটা সুবিধা, এই জন্য সমান্তরাল সমবায়ের কিন্তু ব্যবহার একটু বেশি থাকে। তো এটা তো আমাদের নেক্সট টপিক ছিল যেটা আমরা শেষ করলাম, কিন্তু নেক্সট যেটা খুব গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে এই সমান্তরাল সমবায় থেকেই, সেটা হচ্ছে আমরা এগুলো তো জেনে গেলাম, কিন্তু এখানেই ছিল R1 R2 R3 প্রত্যেকের মধ্য দিয়ে সমান পরিমাণে প্রবাহ মাত্রা যাচ্ছিল, কিন্তু এইখানে R1 R2 R3 এর মধ্যে সমান পরিমাণে প্রবাহ মাত্রা যাচ্ছে না, সেটা তোমরা দেখতেও পাচ্ছ। R1 এর মধ্যে দিয়ে I1 I2 I3। সাপোজ আমি I1 টা বের করতে ইচ্ছুক, আর বের করতে বলা হয়েছে, আর I2 টা বের করতে বলা হয়েছে। আমি কিভাবে বের করব?
না যদি এই বিভব পার্থক্য যেটা VA মাইনাস VB এটাকে যদি আমি V ধরি কিছুক্ষণের জন্য, কারণ বিয়োগ করলেও সে V পাওয়া যাবে, তাহলে এরকম আসবে V বাই R1 আর এই ক্ষেত্রে আসবে V বাই R2। আর V সমান কত না I ইনটু R। মনে করে দেখো এইখানে আমরা যেটা লিখেছিলাম এখানে দেখো এই যে, কারণ ওহমের সূত্র থেকে এটা লেখা যায়। তাহলে I ইকুয়াল কত V বাই R, তাহলে এখানে V ইকুয়াল কত I ইনটু R। তাহলে দেখো এরকম পাওয়া যাচ্ছে। এটা এই কারণে আমি বলছি, তার কারণ হচ্ছে কিছু ক্ষেত্রে সরাসরি আমাদের প্রয়োগ করতে হয়। যে রোধকের মধ্য দিয়ে তোমরা প্রবাহ মাত্রা বের করতে ইচ্ছুক থাকবে, তোমরা বের করতে চাইছো, সেইটা সমান হবে মোট প্রবাহ মাত্রা, মোট মানে যেটা বর্তনীতে সাপ্লাইড ছিল অর্থাৎ I ইনটু তুল্য রোধ বাই যে রোধের মধ্য দিয়ে বের করতে চাইছো সেই রোধের মান, অর্থাৎ সেই রোধকের মধ্য দিয়ে যে প্রবাহ মাত্রা বের করছো সেই রোধকের রোধের মান। দ্বিতীয় ক্ষেত্রেও তাই, যখন দেখো 2 থাকছে নিচে 2, যখন 1 থাকছে 1, উপরে লবের মান কিন্তু দুই ক্ষেত্রে একই থাকবে। সে 5 I3 বের করো, I4 বের করো, I5 যাই বের করো না কেন। তো তোমাদের বইতেও থিওরিটা রয়েছে, তোমরা একটু মাথায় রেখো। আর সমান্তরাল সমবায়ের পুরো বৈশিষ্ট্য রয়েছে, বৈশিষ্ট্য আমি আগেই আলোচনা করে দিয়েছি, সেজন্য আর বলছি না। কিন্তু এবারে যেটা আমরা বলবো সেটা সবচেয়ে কমন ব্যাপার। কমন ব্যাপার বলতে দেখো আমরা 2 এর বেশি ধরে প্রমাণ করেছি, এখানে 3টে এখানেও 3টে, কিন্তু বাস্তব যে সমস্যাগুলো আমরা পাই তার মধ্যে অনেকগুলোই থাকে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে যেখানে দুটোই থাকে রোধ। তো দুটো রোধ যদি থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব না, সেই ক্ষেত্রে দেখো এইটা আসবে শুধুমাত্র দুজন। তো এইখান থেকে যখনই আমরা লসাগু করছি তখন এরকম আসছে, তাই তো? তার মানে দুটো রোধক নিয়ে আমরা সরাসরি এই রেজাল্টটা পেয়ে যাচ্ছি। কেন এটা বের করলাম এবার বলি। ধরো দুটো দিয়েছে এবং দুটো আছে, তৃতীয় নেই, 3 নাম্বারটা নেই, সেই ক্ষেত্রে I1 I2 মান বের করা হবে। তো তখন কিভাবে বের করব না, I1 হবে এটা V বাই R1, আবার V কি I ইনটু R বাই R1, আর I2 কত V বাই R2 অর্থাৎ I ইনটু R বাই R2। এবার দেখো আমাদের কাছে R এর মান আছে যেহেতু দুটো, তাহলে I R1 R2 R1 এইদিকে R1 প্লাস R2, তাহলে কি পাওয়া গেল? এখানে খুব মনে রাখার একটা খুব সহজ টেকনিক আছে, আমি যেটা বলছি। এই ক্ষেত্রে তাহলে কত, আমি আর লিখলাম না কারণ উপরে একটা R2 নিচে একটা R2 আছে, তো R2 R2 কেটে যাবে, সেজন্য আর লিখলাম না, যেরকম এখানে করেছি একই হবে। তাহলে লক্ষ্য করার একটা ব্যাপার দেখো, যখন আমরা 1 অর্থাৎ প্রথম রোধকের মধ্যে প্রবাহ মাত্রা বের করছি তখন কি আসছে মোট প্রবাহ মাত্রা ইনটু দ্বিতীয় রোধক। এটা কিন্তু নিয়মটা শুধুমাত্র দুটো রোধকের সমান্তরাল সময়ের ক্ষেত্রে প্রযোজ্য, অন্য ক্ষেত্রে কিন্তু বের করতে হবে, সেটা এইভাবে করতে হবে তখন। তাহলে I ইনটু R2 আর বাই কি না সেই দুটো রোধকের যে রোধের মান তার সমষ্টি। এখানে দেখো সেই সমষ্টি, শুধু উপরটা কি হবে, যখন 2 থাকবে তখন 1 হবে, আর যখন 1 থাকবে তখন 2, আর যদি 2 এর বেশি থাকে তখন জেনারেল ভাবে করতে হবে। এটা একটু মাথায় রেখো, এটা তোমাদের পেজ নাম্বার 210 এ রয়েছে। সেখানে দেখবে 4টে গাণিতিক উদাহরণ রয়েছে 210 পেজে 2021 এডিশনের প্রকাশনী বইতে। তো 4টে উদাহরণই দেখবে, তার মধ্যে 4 এর উদাহরণটা একটু ভালো করে দেখো, আর 4টেই দেখে নেওয়া ভালো, কারণ অনেক সময় তো অনেক অঙ্ক রয়েছে, করতে সুবিধা হবে। যতটা উদাহরণ দেখবে ততটা বেশি কনসেপশন ক্লিয়ার হবে। এরপরে রোধের মিশ্র সমবায় যেহেতু তোমাদের রয়েছে, কিন্তু ক্লাস 10 ও তোমরা করেছো, তো শুধুমাত্র একবার মনে করে দেওয়া যে রোধের মিশ্র সমবায়ের ক্ষেত্রে আমরা কিভাবে অ্যাপ্রোচটা নিই, খুবই সহজ, তোমরা পারবে, শুধু মনে করে দিচ্ছি। সেটা হচ্ছে যখন আমরা রোধের মিশ্র সমবায়, যেমন ধরো তোমাদের বইতে 2 রকমের বর্তনীর কথা বলা হয়েছে। প্রথমে সমান্তরালে আছে, তারপরে শ্রেণীতে আছে। সাপোজ ধরো এরকম আছে, এরকম আছে। আরেকটা ধরো আছে যে বর্তনীটা দিয়েছে, শ্রেণীতে দুজন, তার সঙ্গে সমান্তরালে আরেকজন। ধরো দুই ক্ষেত্রে তোমাদের তুল্য রোধ বের করতে বলেছে, আর নাম যেরকম আগেরবার দিয়েছিলাম, কি করে বের করবো? তো তোমরা ক্লাস 10 এ করেছো, শুধু আমি একটু মনে করি একটু, সেটা হচ্ছে
এই দুটো রয়েছে কি সমান্তরালে, তাহলে এদের থেকে তুল্যরোধ কত পাওয়া যাবে? এটা পাওয়া যাবে। আর এটা কি হয়েছে তার সঙ্গে শ্রেণীতে, তার মানে এইটা তুল্যরোধ হলে কত হবে? R1 R2 এদের তুল্যরোধ। শ্রেণীতে রয়েছে, শ্রেণীতে কি হয়? যোগ হয়। তবে কত সহজে বেরিয়ে গেল, কিছু বেশি লিখতেও হবে না, সরাসরি করতে পারো। এই ক্ষেত্রে কি আছে? এই দুজন শ্রেণীতে আছে, তাহলে এর তুল্যরোধ কত হবে? R1 + R2। তাহলে R1 + R2 এর সঙ্গে R3 কেমন? সমান্তরাল সমবায়। তাহলে তুল্যরোধ কি হবে? R1 + R2 * R3। আর নিচে আমি বলেছিলাম সব সময় যতজন থাকবে তাদের সমষ্টি, যেরকম আমরা এখানেও দেখেছিলাম। দেখো এই দুটোই তোমরা বইতেও দেখতে পারবে, এরকমই কিন্তু রয়েছে। জাস্ট এটা মনে করানোর জন্য তোমরা ক্লাস 10 এ পড়েছো। আর যদি কারো বুঝতে প্রবলেম থাকে সেইভাবে করতে পারে। এই দুজন থেকে আগে বের করে নিল, তার একটা কিছু নাম দিয়ে দিল, সাপোজ ধরো R4, তারপর লিখলো R4 এবং R3 শ্রেণীতে, তারপরে যোগ করে দিল। আরো যদি ধরে ধরে করতে কেউ চায়, এখানে যদি কেউ ধরে ধরে করতে চায়, এই দুজন থেকে আগে বের করলো R1 + 2, তার নাম হয়তো দিয়ে দিল R4। এবার বললো R4 এবং R3 সমান্তরাল সমবায়, অতএব তুল্যরোধ বের করে নিল। সেটাও করতে পারে, ইভেন এভাবেও করতে পারে। যেরকম এই যে ট্রেডিশনাল মেথডে গতানুগতিক নিয়মে পরপর হয়তো 3 লাইন বাড়াবে, সেখান থেকে করতে পারে, একই ব্যাপার। তো এখানে আমাদের আলোচনা শেষ করছি। এটা 211 পেজে রয়েছে। তারপরে দেখবে গাণিতিক উদাহরণ রয়েছে 211 এবং 12 পেজে, মোট চারটেই করতে হবে। তার মধ্যে তোমাদের 1 এবং 2 দাগটা ভালো করে করবে। 1 এমসিকিউ আকারে রয়েছে টেস্ট পেপারে, আর 2টাও রয়েছে 1 নাম্বার কিংবা 2 নাম্বার প্রশ্ন আকারে। তো 1 2টা ভালো করে করবে, কিন্তু সবগুলোই দেখবে। উদাহরণ যত দেখবে তত কিন্তু কনসেপশন ক্লিয়ার হবে। তো এখানে আলোচনা শেষ করছি। নেক্সট ভিডিওতেও আমরা একটা ক্লাস 10 এর টপিক আলোচনা করব, সেটা 12 এও রয়েছে। সেটা হচ্ছে কোষের অভ্যন্তরীণ রোধ এবং সেখান থেকে নষ্ট ভোল্টেজ ধারণা, এবং বর্তনীতে যখন তড়িৎ কোষ আমরা সংযোগ করি সেখান থেকে কিভাবে একটা তড়িৎ কোষ প্রবাহের উৎস এবং কিংবা কোন শর্তে সে প্রবাহের উৎস এবং ভোল্টেজের উৎস হিসেবে ক্রিয়া করবে সেটা আলোচনা করব। এবং তড়িৎচালক বল, বিভব পার্থক্যের মধ্যে পার্থক্য কিংবা তুলনা, যেটা আমরা ক্লাস 10 এ করেছি, এখানেও করব। শুধু হয়তো 2-1টা পয়েন্ট এক্সট্রা হয়তো আমরা জাস্ট বোঝানোর জন্য অ্যাড করব। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের এই টপিক নিয়ে। টিল দেন, বাই।